আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। বলে, তোমার সাহস তো কম না, আমাকে সন্দেহ করার অধিকার কোথায় পেয়েছো তুমি? আমি কি করব, কতক্ষণ সময় নিয়ে করব, এসবের উত্তর কি তোমাকে দিতে হবে আমার? ইম্পর্টেন্ট কল এসেছিল তো কথা বলছিলাম। নেক্সট টাইম একদম আমাকে কোনো প্রশ্ন করবে না, মাইন্ড ইট। সোহা বড়সড় একটা ঢোক গিলে মাথা নাড়ালো। ফুচকাওয়ালা সোহার প্লেট দিতেই সোহা খাওয়া শুরু করে আর শান ঝালছাড়া খাবার দিতে বলে তার জন্য। সোহা মিটমিট করে হেসে বিড়বিড় করে বলে, এত বড় ছেলে হয়ে ঝাল খেতে পারে না, আবার আমাকে পুলিশগিরি দেখায়। শান আধো কথা শুনতে পেয়ে রেগে বলে, কি বললে তুমি? আমি ঝাল খেতে পারি না? সোহা ঘন ঘন মাথা নেড়ে বলে, না না, আমি কিছু বলিনি। শান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সোহা দূরে দাঁড়িয়ে খেতে থাকে। অনেকক্ষণ পর শান সোহার ফুচকা খাওয়া শেষ হতেই দুজন গাড়ির কাছে আসে। গাড়ি আনলক করতেই সোহা গাড়ির ভেতর তাকিয়েই চেঁচিয়ে ওঠে। শান বিরক্ত কণ্ঠে বলে, চেঁচাচ্ছ কেন তুমি শুধু শুধু? সোহা ইতিমধ্যেই কেঁদে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলে, আমার টমি নেই গাড়িতে। শান রাগ দেখিয়ে বলে, মজা করার জায়গা পাচ্ছ না? টমিকে কে নিয়ে যাবে? তাও আবার আমি গাড়ি লক করে গিয়েছিলাম, ভালো করে খুঁজে দেখো। সোহা শান দুজনেই টমিকে খুঁজতে থাকে, কিন্তু খুঁজে পেল না তাকে। গাড়ির কিছু দূরে দাঁড়ানো ঝালমুড়িওয়ালাকে জিজ্ঞেস করতেই সে বলল, একটা বাচ্চা মেয়েকে দেখছি একটা বাচ্চা কুকুর কোলে করে নিয়ে যেতে। সোহার কান্না একদমই থামছে না। শানও সোহাকে কোনোভাবে থামাতে পারছে না। সোহা টমিকে ছাড়া কোথায় যাবে না বলে জানিয়ে দেয়। শান জোর করে সোহাকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিতে দিতে বলে, কান্না থামাও, তোমার টমিকে খুঁজে দেবো আমি। চুপ করো এখন। বাড়িতে আসতেই সোহাকে পেয়ে সবাই খুশিতে মেতে ওঠে, কিন্তু সোহার কান্না দেখে সবই মাটি হয়ে যায়। শান সব বলতেই সবাই মিলে সোহাকে বোঝাতে থাকে, কিন্তু সোহা এক নাগারে কেঁদেই যাচ্ছে। বিকেল পেরিয়ে সন্ধ্যা হয়ে এখন প্রায় রাত 9টা বাজে, কিন্তু সোহার কান্না এখনো পর্যন্ত 1 মিনিটের জন্য কমেনি। অনেক চেষ্টা করেও কেউ সোহার কান্না থামাতেই পারেনি। এবার শানেরও মায়া হতে লাগলো সোহার উপর। শান ভেবেছিল কিছুক্ষণ কান্নাকাটি করে থেমে যাবে, কিন্তু এই মেয়ে টমিকে না পেলে সারা জীবনই কেঁদে যাবে। শান নিজের রুম থেকে বেরিয়ে একবার সোহার রুমে চক্কর দিয়ে দেখল সবাই এখনো সেখানেই বসে আছে। শান ধপাধপ পায়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর হাতে গ্লাভস আর মুখে রুমাল দিয়ে বাঁধা অবস্থায় টমিকে কোলে নিয়ে চুপিসারে নিচের রুমে ঢুকে গেল। টমিকে রুমে রেখে সোহার রুমে গিয়ে দাঁড়িয়ে থাকে শান। সোহার এত কান্না দেখে সবাই এবার হতাশা ভরা মন নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। শান সুযোগ বুঝে টমিকে নিচের রুমের থেকে এনে সোহার রুমে ঢুকেই দরজা লাগিয়ে দিল। সোহা দরজা বন্ধের শব্দ শুনে দরজার দিকে তাকাতেই চমকে ওঠে। সোহা কান্না বন্ধ করে দৌড়ে শানের কাছে গিয়ে টমিকে কেড়ে নিজের কোলে তুলে নিল। সোহা টমিকে চুমু খেয়ে বলল, কোথায় গিয়েছিলি টমি? জানিস না তোকে ছাড়া থাকতে পারি না আমি? আমাকে না বলে কেন চলে গেছিলি তুই? শান বিরক্ত মাখা স্বরে বলল, এইবার তো করো মেরি মা, এই 5-6 ইঞ্চি একটা কুকুরের জন্য আর কত কাঁদবে বলো তো? তোমার ফ্যাসফ্যাসানি কান্না শুনে শুনে আমার মাথা ব্যথা করছে। সোহা চোখের পানি মুছে টমিকে নিয়ে বসে থাকে। কান্নার হেঁচকি এখনো কমেনি, কিন্তু সোহার মুখে হাসি দেখে শানের মনে হলো অনেকদিন পর আকাশ থেকে কালো মেঘ সরে গিয়েছে। শান অপলক চাহনি দিয়ে সোহার দিকে তাকিয়ে থাকে। সোহার মাথায় হঠাৎ একটা প্রশ্ন আসতেই সোহা ভ্রু কুঁচকে তীরের মতো সূক্ষ্ম দৃষ্টিতে শানের দিকে তাকালো। শানের চাহনি দেখলেও সেটা খেয়াল না করে টমিকে রেখে সোহা অগ্নি দৃষ্টিতে শানের সামনে গিয়ে দাঁড়ালো। সোহাকে হঠাৎ এত কাছে দেখে শানের হুঁশ আসে। শান মনে করে এভাবে তাকিয়ে থাকায় সোহা বোধহয় রেগে গিয়েছে, তাই হকচকিয়ে বলে, আমি আমার রুমে যাচ্ছি। সোহা শানের পথ আটকে বলে, দাঁড়ান, কথা আছে আবার। আপনি টমিকে কোথায় পেয়েছেন? আচ্ছা, আপনি ওকে লুকিয়ে রাখেননি তো? শান গম্ভীর গলায় বলে, আমাকে কি নিজের মতো মনে করেছো? ছোট একটা কারণে এই কুকুরকে আমি লুকিয়ে রাখতে যাব? তোমার মতো মানুষ দেখিনি আমি।
কোথায় আমি ইমনকে দিয়ে এত কষ্ট করিয়ে টমিকে খুঁজে বের করেছি, আর তুমি আমাকে ধন্যবাদ না দিয়ে সন্দেহ করছো? শানের ধমক শুনে সোহা ভয়ে কেঁপে ওঠে। সোহা মুখটা ইনোসেন্ট বানিয়ে ঠোঁট উল্টে বলে, সরি আর ধন্যবাদ টমিকে খুঁজে বের করে আনার জন্য। সোহার ইনোসেন্ট ফেস দেখে বড্ড হাসি পেল, কিন্তু শান একদমই হাসল না। গম্ভীর গলায় উত্তরে বলল, হুম। শান দরজা খুলে চলে যেতে নিলে আবারও পেছন থেকে সোহা তাকে ডাকলো। শান ভ্রু কুঁচকে বলল। কি হয়েছে? সোহা শানের দিকে ইশারা করে বলল, শুনুন, আপনি এমন গ্লোভস রুমাল এসব পরে সেজেছেন কেন? শান রেগে চোখ বন্ধ করে নেয়। সোহা শানের মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে কি হয়েছে। শান ঠাস করে চোখ খুলে দাঁতে দাঁত চেপে বলে, আমার অ্যালার্জি আছে, কতবার বলবো তোমাকে? তোমার টমির পশমের থেকে বাঁচার জন্য এসব পরেছি। এবার যাব আমি। সোহা দাঁত কেলিয়ে মাথা ঝাঁকিয়ে সাই দেয় শানের কথায়। শান ধূপধাপ পায়ে নিচের রুমে চলে গেল। সোহা টমিকে নিয়ে নিচে চলে যায় সবাইকে বলতে। শান গ্লাভস মাস্ক সব খুলে বড় একটা নিঃশ্বাস নিয়ে বারান্দায় চলে গেল। ব্যালকনির ফুল গাছগুলোর কাছে গিয়ে ফ্লোরে বসে পড়ল। শান গিল্টি ফিল করে কিছুটা নিজের কাজের জন্য। শানই টমিকে লুকিয়ে রেখেছিল গাড়ির ডিকিতে। শান ভেবেছিল সোহা কিছুক্ষণ কান্না করে ঠিক হয়ে যাবে, আর শান কালকে টমিকে সোহার বাড়িতে রেখে আসবে। কিন্তু সোহার এত কান্না দেখে শান আর নিজেকে ঠিক রাখতে পারেনি, তাই টমিকে সোহার কাছে ফিরিয়ে দিল। দরজায় নখ হতেই শান ভেতরে আসতে বলে। সালমা এসে শানের কফি দিয়ে চলে যেতে নিলে শান বলল, শোনো, সোয়াকে বলে দেবে ওর কুকুর যেন কোনো মতেই আমার রুমে না আসে। সালমা আমতা আমতা করে বলে, ভাই আমি বললে কি আপু শুনবে? উনি তো কারোর কথা শুনবে না। শান বিরক্তির চাহনি দিয়ে বলে, কে বলেছে শুনবে না? বলে দেখেছো কখনো? যাও, আর ওকে বলবে আমার সাথে যেন দেখা করে যায়। আমি বলে দেব সব। সালমা মাথা নেড়ে চলে গেল। শান কফি খেতে খেতে গাছের ফুলগুলোকে ছুঁয়ে দিতে থাকে। শান তার রুমের সোফায় বসে বসে থানার কিছু ফাইল দেখছিল। তখন সোহা হুড়মুড় করে রুমে ঢুকে বলে ওঠে, আমাকে ডেকেছেন কেন? শান চমকে চোখ বড় বড় করে সোহার দিকে তাকিয়ে থাকে। সোহা রুমে ঘুরতে ঘুরতে গান গাইতে থাকে। লা 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 লা। শান ধমক দিয়ে বলল, চুপ একদম। এটা কেমন ভদ্রতা? রুমে ঢোকার আগে পারমিশন নিতে হয়, জানো না? আর রুমে ঢুকেই গান গাইছো কেন? এটা কি তোমার পারফরমেন্স শো পেয়েছো নাকি তোমার রুম এটা? সোহা নাক ফুলিয়ে রাগ দেখিয়ে বলল, এই একদম আমাকে ভদ্রতা শেখাতে আসবেন না। আমার যা ইচ্ছে আমি তাই করব এই বাড়িতে। আর পারমিশন নেওয়ার কি আছে? আপনি কি বিবাহিত নাকি? বিবাহিত লোকরা বউয়ের সাথে রোম্যান্স করে, তাই পারমিশন নেওয়া দরকার। কিন্তু আপনি তো বিবাহিত না, তাহলে আপনার পারমিশন নেওয়ার কি আছে? শান সোহার কথা শুনে থতমত খেয়ে যায়। নিজেকে সামলে সোহার কাছে দাঁড়িয়ে বলে, বিবাহিত না হলেও আমি একটা ছেলে, ওকে? নেক্সট টাইম পারমিশন না নিয়ে ঢুকলে হাত পা বেঁধে রেখে দেব। সোহা রেগে বলে, গেস্টের সাথে কেউ এভাবে কথা বলে? ছি ছি ছি। আমি আন্টিকে বলবো। এবার আসল কথায় আসুন, আমাকে কেন ডেকেছেন এখানে? শান গম্ভীর গলায় বলে, তোমার টমি যেন আমার রুমে না আসে সেদিকে ভালো করে খেয়াল রাখবে। শুধু টমি কেন, তুমিও আসবে না এই রুমে। আমার পারমিশন ছাড়া আমার রুমে তোমরা কেউ আসবে না। গট ইট? সোহা এক ভ্রু উঁচু করে পুরো রুমে চোখ বুলিয়ে বলল, কেন কেন? এই রুমে কি এমন জিনিস আছে যে এখানে আসা যাবে না? শান চোখ রাঙিয়ে বলে, যা বলেছি শুধু সেইটুকুই শুনবে। আমার রুমে কিছু থাকুক আর না থাকুক সেটা একান্তই আমার পার্সোনাল ম্যাটার। যাও, এবার নিজের কাজে যাও। সোহা শানকে ভেঙচি দিয়ে মুখ ফুলিয়ে চলে গেল। শান সোহার কাজ দেখে আলতো হাসল। ডিনার টেবিলে সবাই একসাথে খেতে বসে। শাহানাজ বেগম আর নীলা সোহা কি খাবে সেই নিয়েই ব্যস্ত, আর সবাই গল্প করছে আর খাচ্ছে। সোহা সবার সাথেই মজা করছে, শুধুমাত্র শান গম্ভীর হয়ে বসে আছে। মুশফিক চৌধুরী গল্প করতে করতে এক পর্যায়ে জিজ্ঞেস করে, সোহা, পড়াশোনা শেষ করে কি করতে চাও তুমি? সোহা দাঁত কেলিয়ে বলে, কি আর করব বলুন আঙ্কেল, মেয়েদের তো বিয়ের পিঁড়িতে বসতে হয়, তাই ভেবেছি যে কোনো সময় বিয়ে করে ফেলবো।
তারপর নিজে পড়বো আর বাচ্চা হাজবেন্ডকেও পড়াবো। সোহার কথা শুনে শান আর সিমি বাদে সবাই অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে থেকে হঠাৎ হেসে ওঠে। সোহা নিজেই লজ্জা পেয়ে যায়। সিমি সোহার দিকে চোখ রাঙিয়ে বলে, বাবা তোকে তোর স্বপ্নের কথা জিজ্ঞেস করেছে আর তুই মজা করছিস। সোহা সিমির দিকে তাকিয়ে ভেংচি কাটল। সিমি এবার রেগে তাকায়। ঈশান হেসে সিমিকে উদ্দেশ্য করে বলে, আরে সিমি থাক, একটু একটু মজা তো করবেই, এটা ব্যাপার না। সোহা এবার সিরিয়াস হয়ে বলে, আমি একটা এনজিও খুলতে চাই। সবাই অবাক হলো সোহার কথা শুনে। সোহা সবার চাহনি দেখে ইনোসেন্ট ফেস করে বলে, আমি মজা করছি না এবার, সত্যি আমার ইচ্ছে একটা এনজিও খুলবো আমি, আর কোনো ইচ্ছে নেই। স্বামীর মাথা নেড়ে বলে, বাহ, অনেক ভালো একটা কাজ। নীলা আলতো হেসে সোহার মাথায় হাত রেখে বলে, তুমি সামলাতে পারবে এসব? সোহা মুচকি হেসে উত্তরে বলল, চাইলে তো সবই সম্ভব। আমি যখন চাই এনজিও খুলতে তাহলে সেটা ভালোভাবে সামলানোর দায়িত্বটাও আমার হবে। সোহার কথাটা শুনে সবার ভালো লাগলো। শান মনে মনে বলল, বাদর হলেও কাজে কোনো দিক থেকে কম না। পরদিন সকাল হতেই সবাই যার যার কাজে চলে গেল। শানও থানায় চলে গেল। শান বেরিয়ে যেতেই সোহা চুপি চুপি শানের রুমে ঢুকে পড়ে, তাও আবার টমিকে নিয়ে। টমি তো তার ছোট ছোট চোখ দিয়ে পুরো রুমে চোখ দিয়েই চক্কর কেটে নিল। সোহার আদেশ মেনে চলছে টমি। সোহা ঢোকার আগেই টমিকে সাবধান করে দিয়েছে চুপচাপ তার পেছন পেছন আসার জন্য। তাই তার জন্য আপাতত এটাই সবচেয়ে বড় কাজ। সোহা শানের ব্যালকনিটা আগে ঘুরে দেখল, তারপর একে একে রুমের আগা টু গোড়া সব দেখল। শান মানুষটা খুবই গোছালো এবং শান্ত, গম্ভীর একজন মানুষ। সোহা দরজা আলতোভাবে চাপিয়ে নেয়, তারপর কিছু না ধরে গিয়ে সোজা আলমারি খুলে বসলো। আলমারি খোলাই ছিল, তাই সুবিধে হলো। সোহা একে একে সব জায়গা খোঁজ নিল, কিন্তু শানের পার্সোনালের মতো তেমন কিছু খুঁজে পেল না। তবে সব খুঁজে শেষে একটা লক করা ড্রয়ার খুঁজে পেল। সোহা তার সব শক্তি দিয়ে টেনে টেনে খোলার চেষ্টা করে, কিন্তু বিফলে গেল। সোহা আবারও টানতে টানতে বিড়বিড় করে বলে, ড্রয়ারের বাচ্চা খুল বলছি, এত কষ্ট করছি আমি, আর আমার জন্য একটু খুলতে পারবি না তুই? কেমন বেইমানি এটা! আরে কেমন লক দিয়েছে উনি! বাড়িতে কোনো চোর আসলেও এটা খুলতে পারবে না, চোরের চুরি করা সফল হবে না। আরে এমন হলে আমার কৌতূহল ক্লিয়ার হবে না কখনো। চোরের আর আসার দরকার কি? তুমি নিজে তো চোর হয়ে এসেছ। বাদর চোরকে দেখলে আসল চোরও পালিয়ে যাবে। সোহা পাথরের মতো দাঁড়িয়ে যায়। সোহা ঢোক গিলে সামনে তাকাতেই শানকে দেখে তার হাত পা কাঁপাকাঁপি করতে থাকে। বুকে দুই হাত গুজে কঠিন চাহনি দিয়ে সোহার দিকে তাকিয়ে রয়েছে। সোহার তো প্রাণ চাই চাই অবস্থা। সোহা হাতের উল্টো পিঠে কপাল থেকে ঘাম মুছে নিল, জোরপূর্বক হাসি দিয়ে বলল, আপনি এখানে? শান এক ভ্রু উঁচু করে বলে, তুমি এই প্রশ্ন আমাকে করছো? প্রশ্নটা কি আমার তোমাকে করা উচিত নয়? সোহা কাঁপতে কাঁপতে বলল, আমি তো টমিকে খুঁজতে এসেছিলাম। শান এগিয়ে এসে আলমারিটা বন্ধ করে দিল। আলমারির উপর ভর দিয়ে দাঁড়িয়ে পকেটে দুই হাত গুছে নিয়ে বলল, আমার রুমে তুমি তোমার টমিকে খুঁজতে এসেছো, তাও আবার কাপবোর্ডে? টমি কি তেলাপোকা নাকি যে কাপবোর্ড লাগানো থাকার পরও ভেতরে ঢুকে যাবে? সোহা শানের দিকে এক পলক তাকিয়ে চোখ নামিয়ে নিল। হাত কচলাতে কচলাতে ঢোক গিলে উত্তরে বলল, না, খুঁজে দেখছিলাম ভুলক্রমে ঢুকে গিয়েছে কিনা। শান অবাক স্বরে বলল, রিয়েলি? আমি এতদিন তোমাকে শুধু বাদর জানতাম, আর এখন বাদর চোর মনে হচ্ছে। আমাকে তোমার এতটা বোকা মনে হয়? যা ইচ্ছে বলবে আর আমি মেনে নেব বলে তোমার মনে হয়? নিজের পায়ের কাছে টমিকে রেখে তুমি তাকে কাপবোর্ডে খুঁজছিলে? হাউ ফানি ইয়ার!
সোহা জিভ কেটে টমির দিকে তাকালো। সোহার তাকানো দেখে টমি ড্যাব ড্যাব করে তাকিয়ে ঘেউ ঘেউ করলো। সোহা টমির কথা উপেক্ষা করে চোখ উপরের দিকে উল্টে শানের দিকে তাকালো। শান অগ্নি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সোহা ধীরে ধীরে 2 পা পিছিয়ে গেল। দৌড় দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু শান সেটা বুঝে গেল। শান বড় বড় পা ফেলে দরজা বন্ধ করে দেয়। দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকে। সোহার এবার মনে হলো শান তাকে মেরেই ফেলবে। সোহা ভয়ে ভয়ে বলে, এটা কেমন অসভ্যতামি? আমাকে বাইরে যেতে না দিয়ে দরজা বন্ধ করে ফেললেন কেন? শান এক পা করে এগিয়ে আস্তে আস্তে বলে, এবার তোমাকে আমার কথা অবদ্ধ হওয়ার শাস্তি দেব। স্পেশাল পানিশমেন্ট ফর ইউ ডার্লিং। সোহা তবদা খেয়ে গেল শানের কথা শুনে। সোহা অবাক হয়ে বলে, কিসের পানিশমেন্ট? আচমকা শান সোহার বাহু ধরে টেনে দেওয়ালে চেপে ধরে। সোহা চোখগুলো বড় বড় করে তাকিয়ে থাকে, মনে হচ্ছে এখনই চোখ কোটর থেকে বেরিয়ে আসবে। শান এক হাত দেওয়ালে রেখে অন্য হাত দিয়ে সোহার কপাল থেকে গালে স্লাইড করতে থাকে। শানের কাজে সোহা বরফের মতো জমে গেল। শান নিজেকে আরো এগিয়ে নিয়ে এলো। মুখে বাঁকা হাসি দিয়ে সোহার ভীতু চাহনিকে পর্যবেক্ষণ করছে। সোহা খিচে চোখ বন্ধ করে রেখেছে শানকে এগোতে দেখেই। সোহা শানকে কিছু বলতে চাইছে, কিন্তু কথা বলতে গিয়ে দেখলো মুখ দিয়ে আজ ছাড়া কোনো কথা বের হচ্ছে না তার। সোহা ঢোক গিলে নিজের গলায় হাত দেয়। কথা কেন বের হচ্ছে না বুঝতে পারল না সোহা। সোহার কাঁদো কাঁদো অবস্থা দেখে শানের বড্ড হাসি পেল। শান এবার নিজেদের মধ্যে কয়েক ইঞ্চি দূরত্বটাও মিটিয়ে দিল। সোহার মুখের উপর এবার শানের নিঃশ্বাস বাড়ি খেতে থাকে। সোহার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে শানকে এতটা কাছে দেখে। শান সোহার কানে ফিসফিস করে বলল, আজকের জন্য তোমাকে ক্ষমা করে দিলাম, তাই আজকে আর কোনো শাস্তি দিচ্ছি না। আজকের শাস্তিটা এখানেই শেষ করা হলো, কিন্তু পরের বার আর শাস্তি মাঝ রাস্তায় বন্ধ করা হবে না, ফুল অ্যান্ড ফাইনভাবে শেষ করা হবে। মাইন্ড ইট। আমার কথা না শুনলে কি হয় পরের বার দেখবে। শান তার কথা শেষ করে দূরে সরে আসে। সোহার কানে শানের কথাগুলো বাজতে থাকে। হুঁশ আসতেই কোনো কিছুর অপেক্ষা না করে দরজা খুলেই দৌড় দিল সোহা, আর পেছনে টমিও দৌড়ে ছুটে গেল। শান নিঃশ্বাস ফেলে কাপবোর্ড লক করে তার ফোন নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে। এদিকে সোহা রুমে ঢুকে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। শানের কাজে একেবারে হতবাক হয়ে গিয়েছে সোহা। শান এমন কিছু করতে পারে তার ধারণার বাইরে ছিল। সোহা বিড়বিড় করে বলে, এবার তো আমি পাক্কা শিওর আলমারিতে কিছু না কিছু তো একটা আছে, কিন্তু আমি আর কখনো যাব না ওই লোকটার রুমে। আমি যেন আর ওনার রুমে না যাই, তাই আমার সাথে ইচ্ছে করে এমনটা করলো, বজ্জাত লোক একটা। সোহা মুখ ফুলিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর সালমা আর শাহনাজ বেগম এলো সোহার রুমে। সোহা ফোনে তার একমাত্র বেস্ট ফ্রেন্ড ইতির সাথে কথা বলাই ছিল ব্যস্ত, বিধায় তাদের লক্ষ্য করলো না। সোহা কথা বলতে বলতে ব্যালকনিতে চলে গেল। শাহনাজ বেগম বেডে বসে রুমটা পর্যবেক্ষণ করলো। শাহনাজ বেগম নিঃশব্দে গা দুলিয়ে হাসলো রুম থেকে। মেয়েটা বড্ড অগোছালো, একদিনেই রুমের নকশা বদলে দিয়েছে। কথা বলতে বলতেই সোহা ব্যালকনি থেকে রুমে আসার পথে শাহনাজ বেগমকে দেখে থেমে গেল। ইতিকে বলে ফোন কেটে দিল। শাহনাজ বেগম সোহাকে দেখে মুচকি হেসে বলে, কথা বলা শেষ? সোহা শাহনাজ বেগমের কাছে এসে বলে, হ্যাঁ, আপনি এসেছেন, আমাকে ডাকবেন তো আন্টি? শাহনাজ বেগম আলতো হেসে বলল, না, আমি তো এমনি এসেছি। আচ্ছা বলো, এই বাড়িতে কেমন লাগছে তোমার? সোহা হেসে বলে, আমার তো ভালোই লাগছে, তবে নাইসাকে দেখলাম না আজ। সালমা তড়িঘড়ি করে বলে, নাইসা তো পাশের বাড়ির ছেলেটার ধারে খেলতে গেছে ঘুম থেকে উঠেই। ছোট ভাবি গেল নাইসাকে আনতে গেছে, আর বড় ভাবি রান্না করতেছে। আপনার কিছু লাগলে আমারে বলবেন আপামনি, আমি সব করে দিব। সোহা খিলখিল করে হাসলো সালমার দ্রুত কথা বলা দেখে। শাহনাজ বেগম বলে, সোহা রুমেই তো বসে আছো, তাই তোমাকে ডাকতে এলাম। সালমা ছাদে যাচ্ছে কাপড় আর আচার নিয়ে আসতে। তুমি তো ছাদে যাওনি, তাই গিয়ে ছাদে ঘুরে আসতে পারো তোমার ইচ্ছা হলে, বা অন্য সময় তোমার যখন ইচ্ছা যেতে পারো।
সোহা হেসে বলে, না আন্টি, আমি এখনই যাচ্ছি, ছাদটা চিনে আসি, পরে যাওয়া যাবে। শাহানাজ বেগম মাথা নেড়ে সাই দিল। সোহা সালমার পেছন পেছন ছাদে পৌঁছে গেল। ছাদে এসেই সোহা মুখ হা করে ফেলল। এটা ছাদ নামে কলঙ্ক বলদ মনে হলো সোহার। সোহা অবাক হয়ে বলে, সালমা আপু, এত বড় আর সুন্দর একটা জায়গায় একটা গাছের অস্তিত্ব নেই, এটা কি মানা যায়? সালমা ছাদের অন্য পাশ থেকে কাপড় তুলতে তুলতে জোরালো গলায় বলল, আরে আপামনি, এই ছাদেই আগে গাছের অভাব ছিল না, প্রচুর গাছ ছিল, কিন্তু কয়েক মাস আগে ছাদে এই গাছ ঝোপঝাড়ে একটা সাপ বেরিয়ে এসেছিল, তাই বড় বাবা সব পরিষ্কার করে ফেলেছে একদিনেই। ছোট ভাইয়ের গাছের সব তিনি এসবের যত্ন নিতেন সময় করে। ছাদ পরিষ্কার করার পর নিজের রুমের ছোট্ট ছোট্ট কয়েকটা ফুলের টব নিয়ে রেখেছেন। সোহা আচারের বয়ামগুলো এক হাতে তুলতে থাকে। অনেকগুলো আচারের বয়াম। এদিকে আকাশও কালো হয়ে আসছে। সালমা কাপড়গুলো নিচে রেখে এসে আচারের বয়ামগুলোকে একে একে নিয়ে গেল সোহার সাহায্যে। সালমা ঝাড়ু এনে ওড়নাটা কোমরে বাঁধতে বাঁধতে সোহাকে বলে, আপা, আপনি ঘরে যান, আমি ছাদটা পরিষ্কার করে আসতাছি। সোহা ভ্রু কুঁচকে আকাশের দিকে পর্যবেক্ষণ করে বলে, একটু পর বৃষ্টি হবে, আর তুমি এখন ছাদ পরিষ্কার করবে? কালকে করো, আজকে করা লাগবে না। সালমা ইতিমধ্যেই ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছে। ব্যস্ততার সঙ্গে বলে, না আপা, আকাশের অবস্থা তো কয়েকদিন ধরে খারাপ যাচ্ছে, দিব করে আর পরিষ্কার করা হয়নি ছাদটা, আজকে করেই দিব। সোহা ছাদের ছোট রুমটায় আর একটা ঝাড়ু দেখতে পেয়ে সেটা এনে নিজেও ঝাড়ু দেবে বলে। সালমা মাথায় হাত দিয়ে হাই হাই করতে করতে বলে, আরে আপা কি করেন? খালাম্মা দেখলে আমারে ঝাড়ু দিয়ে পিটাইবো, আপনি ঘরে যান, আমি করতাছি। সোহা আগ্রহ নিয়ে বলে, আরে না, আমি একটু করি, আমার ছাদ পরিষ্কার করতে খুবই ভালো লাগে। সালমা কয়েকবার বাধা দিলেও সোহা আর জেদ ছাড়ল না। সোহাও ছাদ পরিষ্কার করতে থাকে। সালমা হার মেনে নিজেও কাজে লেগে পড়ল। কিছুক্ষণ পর দুজনের কাজ শেষ হতেই সোহা ঝাড়ু ফেলে হাঁপ ছেড়ে বলে, দেখো তো আমার কাজ হয়েছে কিনা। সালমা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সব জায়গা, কিন্তু সোহা খুবই ভালো করে পরিষ্কার করেছে। সালমা বাহবা দিয়ে বলে,